বৌদ্ধ আমাদের রাজ্যের বিধায়ক কমরেড নয়ন সরকার, কমরেড রামু দাস, প্রাক্তন বিধায়ক তফসিলি আন্দোলনের নেতা কমরেড নকুল দাস, উপস্থিত আছেন কমরেড রতন দাস সহ এই শহরের অসংখ্য গণ আন্দোলনের নেতৃত্বগণ এবং উপস্থিত মা বোন বন্ধুগণ, আপনাদের সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা এই রাজপথে নেমেছি, এটা আপনারা সবাই জানেন। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হবে, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, অগ্রগতি ঘটবে, স্বাধীন সার্বভৌমত্ব থাকবে, সমস্ত ধর্ম বর্ণের মানুষ তারা বাঁচার অধিকার পাবেন। সমস্ত স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশের স্বপ্নকে সমন্বয়িত করে আমাদের দেশের সংবিধান রচিত হয়েছে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে। মূলত ডক্টর বি.আর. আম্বেদকরকেই এই সংবিধান রচনা করেছেন এবং তাকে সংবিধান রচনার জনক বলা হয়। 1949 সালের 26শে নভেম্বর সংবিধান পরিষদ এই সংবিধান গ্রহণ করে। তার 75 বছর পূর্তি উপলক্ষে আমাদের দেশের সংসদে এই আলোচনা চলছে এই সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষে। সেই সময়ে দাঁড়িয়ে যেখানে আমাদের দরকার আমাদের দেশের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত করা হয়েছে কিনা, আমাদের দেশের সংবিধান যে স্বপ্ন নিয়ে রচিত হয়েছে তা বাস্তবায়িত করা হচ্ছে কিনা, সেই বিষয়গুলির দিকে নজর দেওয়া। সেখানে নজর না দিয়ে এই সংবিধান যিনি রচনা করলেন, সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করলেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অমিত শাহরা যারা সংঘ পরিবারের লোক, তারাই 1949 সালের যখন 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয় তখন তারা বিরোধিতা করেছিল। ওই আরএসএস এর মুখপত্র ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাতে বিরাট লেখা দিয়ে তারা বিরোধিতা করেছিল এই সংবিধানের। তারা দাবি করেছিল যে দেশের সংবিধান হোক মনুসংহিতা, মনুস্মৃতি হোক সংবিধান, যার মূল ভিত্তি হচ্ছে বর্ণবাদ। বর্ণের জন্যে শোষিত হবে, নির্যাতিত হবে, অপমানিত হবে, যার বিরুদ্ধে ডক্টর বি.আর. আম্বেদকর সারা জীবন লড়াই করেছেন। সেই ওই হিন্দুত্ববাদের নাম করে বর্ণবাদকে, মনুবাদকে প্রতিষ্ঠিত করার দাবি করেছিলেন সেই সময়ে। তখন তারা পারেনি। আজকে এই সময়ে আমাদের দেশের শাসক বিজেপি, এই বিজেপি সম্পর্কে আমরা সবাই জানি কোথা থেকে আসলো এই বিজেপি। আরএসএস এর একটা রাজনৈতিক সংগঠন হচ্ছে বিজেপি। এই আরএসএস এর রাজনৈতিক সংগঠন প্রথমে ছিল জনসংঘ, তার নাম পরিবর্তন করে হয়েছে বিজেপি। এই বিজেপি আরএসএস এর যে এজেন্ডা সেটাকেই কার্যকরী করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করা। আমাদের ভারতবর্ষে যে বহু ধর্মের মানুষ, বহুত্বর মধ্যে আমাদের ঐক্য, বহুত্ববাদ, বিভিন্ন ধর্মের মানুষ, বর্ণের মানুষ, ভাষাভাষীর মানুষ, পোশাকের মানুষ, খাদ্যের ভিন্নতার মানুষ একত্রিত হয়ে আমরা সকলে ভারতবাসী। এই স্বপ্নকে বাস্তবায়িত করার মধ্যে দিয়ে আমাদের দেশের সংবিধান রচিত হয়েছে। সেই দিনও এই সংবিধানকে বিরোধিতা করেছিল। এই সংবিধান আমাদের দেশের জাতীয় পতাকা, আমাদের ওই জাতীয় পতাকার অশোক স্তম্ভ, এই সমস্ত কিছুকেই আরএসএস বিরোধিতা করেছিল। আজকে তাদেরই সেই এজেন্ডা বাস্তবায়িত করার জন্য একের পর এক চেষ্টা করে যাচ্ছে।
সংবিধান কিভাবে পরিবর্তন করা যায়। এবার এই যে লোকসভা নির্বাচনগুলো এই 2024 সালের এই নির্বাচনেও তারা স্লোগান তুলেছিল এবার 400 পার, বিজেপি একাই 370 আসন পাবে। কারণ এদেশের সংবিধান পরিবর্তন করতে গেলে সংসদের 2/3 সমর্থন প্রয়োজন, আর সেই সংখ্যাটা 370 হয়। তাই বিজেপি 370 আসন পাওয়ার স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন তাদের বাস্তবায়িত হয়নি। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সম্পন্ন মানুষ, রাজনৈতিক দল, সংস্থা, ব্যক্তি সকলে একত্রিত হয়ে এই বিজেপির হিন্দুত্ববাদ সংবিধান পরিবর্তন করার জন্য, অহিন্দুদের এদেশে 2 নম্বর নাগরিক করার জন্য যে প্রচেষ্টা, তাকে প্রতিহত করার জন্য এবং মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে বাঁচার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি একজোট হয়ে যে লড়াই করেছে, সেই লড়াইয়ে বিজেপিকে একটা বড় ধাক্কা দেওয়া গেছে। যে বিজেপি স্বপ্ন দেখেছিল ওই 400 পার, তাদের আসন সংখ্যা নেমে এসেছে 240। এককভাবে বিজেপি ক্ষমতা দখল করার সে আসন তারা পায়নি এবং ওই অন্য দলের সমর্থন নিয়ে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, অন্যান্য দলের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে, কিন্তু সংবিধান পরিবর্তন করার সেই অবস্থায় তারা যেতে পারেনি। এই জায়গাতে বিজেপিকে ধর্মনিরপেক্ষ মানুষ আটকাতে সক্ষম হয়েছে, কিন্তু তারপরেও তাদের এই প্রচেষ্টা কিন্তু থেমে নেই। এই প্রচেষ্টা তারা অব্যাহত রাখছে। এর মধ্যেই আপনারা দেখেছেন আমাদের সংসদে বিল নিয়ে এসেছে এক দেশ এক ভোট। সেটাও কার্যকরী করার জন্য সংসদের 2/3 সমর্থন দরকার, যে সমর্থন তাদের নেই। তারপরে এই বিল এখানে উপস্থিত করা হয়েছে। তার মূল কারণ হচ্ছে আমাদের দেশে আজকে যে কৃষকরা সংকটে ভুগছে, শ্রমিকরা সংকটে ভুগছে, বেকারদের কর্মসংস্থানের কোনো সুযোগ নাই, গ্রামীণ বেকারদের কাজ নেই, এমনকি রেগার কাজ কমে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, জীবন জীবিকার মধ্যে চরম সংকট দেখা দিয়েছে। সেই বিষয়গুলি নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছে। সেই আন্দোলনকে বিপথে পরিচালিত করার জন্য বিজেপি নতুন করে এক দেশ এক ভোটের এই স্বপ্ন মানুষের সামনে উপস্থিত করার চেষ্টা করছেন। তারা যে যুক্তি দেখাচ্ছেন, এক দেশ এক ভোট, খরচ বাড়বে, সময় কমবে, কিন্তু তার কি মাঝখানে যদি পার্লামেন্ট ভেঙে যায়, সরকার পড়ে যায়, তাহলে আবার ভোট হবে। সেই ভোট হবে যদি 2 বছর বাকি থাকে, 3 বছর বাকি থাকে এই বাকি সময়ের জন্য, তাহলে আবার ভোট করতে হবে। তেমনি বিধানসভার ভোট, রাজ্যের অধিকার, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতার ভাগ আছে, তো রাজ্যের সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে এমনকি পঞ্চায়েত পৌরসভার ভোটের অধিকার কেন্দ্রীয় সরকারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তেমনি বিধানসভা ভেঙে গেলে 2 বছর পর, 3 বছর পর আবার ভোট হবে। কতদিনের জন্য? বাকি সময়ের জন্য। তাহলে এই ভোট বাড়বে না কমবে? এই যে যুক্তি দেখাচ্ছে, মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য অবাস্তব যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, সংবিধানকে ধ্বংস করে দিচ্ছে। তাই এর বিরুদ্ধে গোটা দেশের সমস্ত অংশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তারা আজকে এগিয়ে আসতে হবে। স্বাধীনতা যেই স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন হয়েছিল, যে স্বপ্ন নিয়ে আমাদের সংবিধান গড়ে উঠেছিল, তৈরি হয়েছিল, সব ধর্মের, সব বর্ণের, সব ভাষাভাষী মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। কথা বলার অধিকার থাকবে, মত প্রকাশ করার অধিকার থাকবে, আন্দোলন করার অধিকার থাকবে, কিন্তু সমস্ত অধিকারকে আজকে চুরমার করে দেওয়ার জন্য এই প্রচেষ্টা করছে বিজেপি। তাই আম্বেদকরের এই যে সংবিধান, প্রথম থেকে তারা বিরোধিতা করছিল, এখনো এই আম্বেদকরের সংবিধানকে মানতে পারছে না। এই সংবিধানের নামে শপথ নিয়েই সংসদে দাঁড়িয়ে সংবিধানের
প্রণেতাকে অপমানসূচক মন্তব্য করছে। অমিত শাহ তার কোনো অধিকার নেই এই মন্ত্রিসভাতে থাকার, তাই অবিলম্বে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করে তাকে অবিলম্বে এই মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে, এই দাবি আমরা করছি। কোনো অবস্থাতেই এই অমিত শাহ এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কোনো অধিকার নেই, কোনো নৈতিক অধিকার নেই। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আম্বেদকরের প্রতি, ধর্মনিরপেক্ষতার প্রতি তাদের যে ঘৃণা, তার বহিঃপ্রকাশ ঘটেছে অমিত শাহর বক্তব্যের মধ্য দিয়ে। সেই অমিত শাহকে রক্ষা করার জন্য এখন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উঠে পড়ে লেগেছে যে কিভাবে অমিত শাহকে রক্ষা করতে পারে। তাই আজকে আমাদের গোটা দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষের দায়িত্ব আমাদের দেশের সংবিধান রক্ষা করা, সংবিধানের জনক আম্বেদকরের সম্মান রক্ষা করা, অক্ষুণ্ণ রাখা। আমরা কোনো অবস্থাতেই আম্বেদকরের উপর অপমান সহ্য করব না। আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন হবে। আম্বেদকরের উপর আক্রমণ হলে, সংবিধানের উপর আক্রমণ হলে তার প্রতিরোধে আমরা এগিয়ে যাব। আমাদের সর্বভারতীয় সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চ সারা দেশব্যাপী আন্দোলনে ডাক দিয়েছে। আমরা আজকে এখানে করছে, আমাদের রাজ্যে আরো বেশ কিছু জায়গায় আজকেই প্রতিবাদ সংগঠিত হয়েছে। আগামী কিছুদিন লাগাতার এই আন্দোলন সংগঠিত হবে। এই আন্দোলনে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষ এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকের এই মিছিলে আপনারা যারা অংশগ্রহণ করেছেন এবং আমাদের বক্তব্য শুনেছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। গোটা পৃথিবীকে করায়ত্ত করার জন্য আর্য রক্ত হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রক্ত। এই আর্য জাতির অধিকার আছে সারা পৃথিবীকে পদানত করার। এই দৃষ্টিভঙ্গি নিয়ে যখন সারা পৃথিবীকে আক্রমণ সংগঠিত করার জন্য পায়তারা করছেন, সেই সময়ে আজকে যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তার রাজনৈতিক সংগঠন বিজেপি করছেন, তারা ওই সময়টাতে তাদের দর্শন, তাদের দৃষ্টিভঙ্গিকে আরো পাকাপোক্ত করবার জন্যে কোথায় ভ্রমণ করলেন না, মুসোলিনির বিভিন্ন ক্যাম্পগুলোতে যেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে মানুষকে খুন করা যায়, কিভাবে অন্য জাতির, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের মানুষকে ধ্বংস করে দেওয়া যায়। এই ট্রেনিং ক্যাম্পে যেখানে ট্রেনিং নিচ্ছে মুসোলিনির লোকেরা, সেখানে গেলেন আরএসএস এর লোকেরা। তাদের সহযোগী মুঞ্জে থেকে আরম্ভ করে তাদের নেতৃত্ব সেখানে ভ্রমণ করে সেই দর্শন সম্পর্কে তারা মনোমুগ্ধকর বক্তব্য রাখলেন। তারা ভারতবর্ষে এসে বললেন ওই রকম একটা দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত সংগঠন আমাদের দেশে গড়ে তুলতে হবে। তারা পরবর্তী সময়ে মুসোলিনি এবং হিটলারের দৃষ্টিভঙ্গিকে নিয়েই তাদের যে চিহ্ন, হিটলারের চিহ্ন হচ্ছে স্বস্তিক চিহ্ন, আর সেই স্বস্তিক চিহ্নকে তাদের সংগঠনের অন্তর্ভুক্ত করলো। তাহলে ভারতবর্ষকে আজকে এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য যে ভারতবর্ষকে আজকে যারা শাসন করছে তারা মুসোলিনি এবং হিটলারের দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হচ্ছে। সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে একটা জাতির প্রতি আরেকটা জাতির ঘৃণা তৈরি করা। সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে এক অংশের মানুষের বিরুদ্ধে আরেক অংশের মানুষকে লেলিয়ে দেওয়া। তাহলে দেশের মধ্যে মানুষের জীবনের যে প্রধানতম চাহিদা কি, আমাদের চাহিদা একজন মানুষ হিসেবে আপনি সাদা চামড়ার মানুষই হন আর কালো চামড়ার মানুষ হন অথবা পিঙ্গল বর্ণের মানুষ হন, পৃথিবীর যে মহাদেশেই আপনি বসবাস করুন না কেন, আপনার বেঁচে থাকতে গেলে পর আপনার খাবার চাই, বেঁচে থাকতে গেলে পর আপনার বাসস্থান চাই, একজন সভ্য মানুষ হিসেবে বাঁচতে গেলে পর আপনার পরিধেয় চাই, আর নিজের জীবনকে রক্ষা করার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা চাই, শিক্ষার ব্যবস্থা চাই মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে। এই যে মানুষের জীবনের 5টি মৌল চাহিদা, এই চাহিদা পূরণের ক্ষেত্রে যখন ওই জার্মানির হিটলার অগ্রসর হতে পারেনি, যখন
ইতালির মুসোলিনিরা অগ্রসর হতে পারেনি। আর সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে আরএসএস এর সংগঠন বিজেপি যখন সরকার চালাচ্ছে, তখন মানুষকে প্রতারিত করে বলেছিল যারা 2 কোটি লোকের ছেলে মেয়ের কাজের ব্যবস্থা করবে প্রতি বছর, এই 10 বছরে যেখানে আমাদের দেশের 20 কোটির উপর ছেলে মেয়ের কাজ হওয়ার কথা ছিল, কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলোর হিসেব, রাজ্য সরকারি দপ্তরগুলোর হিসেব, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের কর্মচারীর সংখ্যা মিলিয়ে দেখা যাচ্ছে 10 বছর আগে যা ছিল অনেক অনেক সংখ্যা সেখানে কমে গেছে। এই যে মানুষের জীবনে সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যা সমাধানের জন্য যখন সামান্যতম ভূমিকা ভারতবর্ষের বিজেপি সরকার গ্রহণ করছে না, যখন রাজ্যে তাদের দল দ্বারা পরিচালিত সরকারগুলো গ্রহণ করতে পারছে না, তখন মানুষের বিরুদ্ধে ঘৃণা তৈরি করা ছাড়া তাদের সামনে বিকল্প কোনো রাস্তা খোলা নেই। আর তার জন্যে অমিত শাহের আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের দেশের অন্যতম সন্তান বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, যিনি ভারতবর্ষের সংবিধান প্রণয়নে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তার প্রতি ঘৃণা প্রদর্শন করাটা শুধুমাত্র ব্যক্তি আম্বেদকরকেই অপমান করা নয়, আমাদের দেশের যারা দলিত অংশের মানুষ, আমাদের দেশে যারা তফসিলি উপজাতি অংশের মানুষ, আমাদের দেশে যারা অনগ্রসর সম্প্রদায়ের মানুষ, আমাদের দেশে যারা সংখ্যালঘু অংশের মানুষ, তারাই হচ্ছেন আমাদের দেশের জনসংখ্যার সবচাইতে বড় অংশ। আর এই অংশটাকে যদি আমি সেখানে তাদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে পারি, ওই ব্রাহ্মণ্যবাদকে চাগিয়ে তুলতে পারি, তাহলে পর আমাদের দেশের মানুষ একে অপরের বিরুদ্ধে সংঘাত করেই তারা আমাদের দেশের মূল সমস্যা প্রতি দৃষ্টিপাত থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে সক্ষম হবে। আর তার জন্যই যারা সারাদিন ধর্ম ধর্ম করে চেঁচায়, যারা বলে তারাই নাকি একমাত্র প্রকৃত হিন্দু ধর্মের ধারক এবং বাহক, আজকে আমরা কি দেখছি, এই বিজেপি যারা করছে তারা প্রকৃত অর্থে ধর্ম মানে না। যারা আমাদের দেশে প্রকৃত ধার্মিক মানুষ, ধর্মের মধ্য দিয়ে যারা মানব সেবা করতে চান, তারা আমাদের ভারতবর্ষে যে কথাগুলো বলে গেছেন সেই কথার ধারে কাছে বিজেপি ওয়ালারা থাকে না। আজকে আমরা কি দেখছি আমাদের ত্রিপুরা রাজ্যে, ধর্মের নামে আমার রাজ্যের কালী মূর্তির মাথা ভেঙে ফেলা হচ্ছে, কালী মূর্তিকে বিকৃত করা হচ্ছে, মন্দিরের সেখানে অধিষ্ঠিত দেবতাকে বিকৃত করা হচ্ছে। ধরা পড়ছে কারা? ধরা পড়ছে বিজেপির কর্মীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধর্মের বিরুদ্ধে আক্রমণ কে করছে? বিজেপির লোকেরা করছে। তাহলে তারা ধার্মিক? প্রকৃত ধার্মিক তারা? তারা প্রকৃত ধার্মিক নয়। ধর্মটাকে তারা রাজনীতির মূরকে মানুষকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করছে, তারা প্রকৃত ধার্মিক মানুষ নয়। তাহলে আজকে ওই অমিত শাহ যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, এটা শুধুমাত্র ক্ষণিকের কোনো মন্তব্য নয়, এটা তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ পার্লামেন্টে ঘটেছে। এবং তার জন্যে খুব সঠিকভাবে ভারতবর্ষের গণতান্ত্রিক শক্তি আজকে আওয়াজ তুলেছে, এরকম স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে চাই না, এমন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আমরা চাই। আর এই পদত্যাগের দাবিতে সারা দেশব্যাপী আজকে আন্দোলন হচ্ছে। এই আন্দোলনে আগামী দিনে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসবেন, এই আশা বিশ্বাস রেখে আমি আবার কথা বলা শেষ করছি। সকলকে ধন্যবাদ।